ডিয়ার স্টুডেন্টস, অ্যাডভান্স লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি ওয়েস্ট বেঙ্গল হোম টিউশনের 26 তারিখে নেওয়া গণিত পরীক্ষায় ক্লাস 7-এর অ্যান্সার শিট অর্থাৎ প্রত্যেকটি কোশ্চেনের উত্তর করব। এবং চলো তোমাদের দেখো, একের দাগে ক্লাস 7-এ তোমাদের ম্যাডাম প্রথমে বলেছে নিচে 10টি প্রশ্নের উত্তর দাও। একের আইতে রয়েছে কোশ্চেন, একের আইতে কোশ্চেন রয়েছে কি 9 সেমি 4 সেমি 4 সেমি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব কিনা যুক্তি দাও। ঠিক আছে, তোমাদের এটাই কোশ্চেন রয়েছে। এই দেখো তিনটে বাহু দিয়েছে, একটি দিয়েছে 9, একটি দিয়েছে 4, একটি দিয়েছে 4, এটা 9। তাহলে বৃহত্তম বাহু কোনটা? এই 9 সেমি বৃহত্তম বাহু। বাহু কত হলো? সমান 9 সেমি। আবার দেখো অন্য দুটি বাহু, একটি রয়েছে 4 সেমি, অন্য একটি 4 সেমি। যদি আমি একটি 9 সেমি রেখা টানি, একে যদি 9টা ভাগ করি, 1 2 3 4 5 6 7 8, একে 9, 1 2 3 4 5 6 7 8 9, 9টা ভাগ করেছি। এবারে এ একটি বিন্দু, এই বিন্দু এবং বি একটি বিন্দু। আমি এ বিন্দুতে বসিয়ে যদি 4 সেমি ধরি টানি, 4 সেমি একটি বৃত্তচাপ টানলে কি হবে? 1 2 3 4, এই বৃত্তচাপ এখান থেকে যাবে। আবার দেখো বি বিন্দু থেকে যদি আমি 4 সেমির একটি বৃত্তচাপ টানি, এটা এখান থেকে যাবে। তাহলে এই বৃত্তচাপ কখনোই ক্রস করছে না, এ তো এ পাশ দিয়ে চলে যাচ্ছে, ওটাও দিক দিয়ে চলে যাচ্ছে। তার যদি না ক্রস করে, তাহলে আমরা এই রেখাটা পাবো কি করে? আমরা ক্রস করলে তো একটা বিন্দু পাবো, সেই বিন্দু থেকে এই বিন্দু যোগ করবো, এই বিন্দু থেকে এই বিন্দু যোগ করবো, কিন্তু কোনো ক্রসই হচ্ছে না, বৃত্তচাপ দুটি পরস্পরকে পরস্পর ছেদ করছে না। তাহলে এখানে বিন্দু তৈরি হবে না, অতএব এটা ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তোমরা এবার কি লিখবে? যেহেতু, বা লিখে দাও অন্য দুটি বাহু, অন্য, দেখো অন্য একটি লাইন করো, অন্য দুটি বাহুর সমষ্টি ইকুয়াল টু 4 + 4 ইকুয়াল টু 8 সেমি। ঠিক আছে, এবার নিচের লাইনে লিখো, যেহেতু বৃহত্তম বাহুর মান অন্য দুটি বাহুর সমষ্টির থেকে বেশি, তাই এই বাহু দ্বারা মানে ওই তিনটি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়, ত্রিভুজ অঙ্কন বা আঁকা সম্ভব নয়। এবার দেখো তোমাদের 2 দাগের কোশ্চেনে কি বলেছে? 2 দাগের কোশ্চেন তোমাদের 2 দাগে RHS এটি ত্রিভুজের সর্বসমতার একটি শর্ত, হ্যাঁ না না? এটা তোমাদের পরের কোশ্চেন রয়েছে। যদি উত্তর লেখো, দেখো আর মানে কি? রাইট অ্যাঙ্গেল সমকোণ, আর মানে সমকোণ, এইচ মানে কি? অতিভুজ, আর এস মানে সাইড, হচ্ছে বাহু। তাহলে একটি হলো আর মানে সমকোণ, এইচ মানে অতিভুজ, আর এস মানে বাহু। যদি কোনো ত্রিভুজের, মানে দুটো ত্রিভুজ পরস্পর, দুটো ত্রিভুজ আছে, পরপর দুটো ত্রিভুজ আছে, এই ত্রিভুজের একটি কোণ সমকোণ, এর কোণ একটি সমকোণ, আবার এই ত্রিভুজের একটি এই অতিভুজ আর এই অতিভুজ যদি সমান হয়, এবং একটি বাহু আর একটি বাহু যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম, কারণ এটা আমাদের শর্ত। তাহলে RHS এটি ত্রিভুজের সর্বসমতার একটি শর্ত, হ্যাঁ। তাহলে উত্তর কি হবে? এটা এইভাবে পূর্ণ বাক্যে লেখো, RHS এটি ত্রিভুজের সর্বসমতার একটি শর্ত, হ্যাঁ। আমি শর্টে লিখে দিচ্ছি, হ্যাঁ। এবার দেখো তোমাদের 3 দাগের কোশ্চেনে কি বলেছে। দেখো তোমাদের 3 দাগের কোশ্চেন দিয়েছে 11টা 9 মিনিট 40 সেকেন্ডকে আসন্ন মানে লেখো, যেখানে ব্র্যাকেট রয়েছে কি মিনিট, অর্থাৎ মিনিটে কনভার্ট করতে হবে কাকে? এই সেকেন্ডকে, কারণ 11টাতে একটা 11টাই রয়েছে, একে আসন্ন মান আর করার কোনো প্রয়োজন নেই। তাহলে 11টা তো 11টাই লিখে দাও। এবারে মেন বিষয় আসন্ন মান করার তোমরা অনেকেই নিয়ম জানো, তো আমি তোমাদের বলি 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। একে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 30। এবার দেখো যদি কোনো হয় যে 9 মিনিট 30 সেকেন্ড, তাহলে সেই যে আগে যে মিনিটটা ছিল তার সঙ্গে 1 যোগ হবে। তাহলে আমি যদি বলতে পারি 30 থেকে 59, অর্থাৎ 60 হলে 1 মিনিট তো অলরেডি যোগ গেছে, হলে 1 প্লাস 30 থেকে, ধরো 30 সেকেন্ড হয়ে গেছে, তাহলে 1 মিনিট যোগ হবে। আবার 1 থেকে 29 হলে কোনো যোগ হবে না, যোগ প্লাস 1 হবে না, কিছুই হবে না। যে মিনিটটা আছে ধরো 9 মিনিট 29 সেকেন্ড, তাহলে ওখানে আসন্ন মান হবে 9 মিনিট। এবার যে কোনো আসন্ন মান করতে হলে তাকে 2 দিয়ে ভাগ করবে, যে ভাগফল বেরোবে সেখান থেকে এই যে 60 রয়েছে তার 1 কম, ঠিক আছে, তার থেকে 1 কম, দেখো 59। যদি কোনো 10
ধরো 10 গ্রাম, তাহলে 10কে 2 দিয়ে ভাগ করলে কত 5। এই 5 থেকে 9 পর্যন্ত হলে 1 যোগ হয়, আবার দেখো 1 থেকে 4 পর্যন্ত হলে কোনো যোগ হবে না, ঠিক আছে। তাহলে এবার যদি করি 11টা, তো 11টাই লিখলাম, এখানে 9 মিনিট, এখানে 40 মিনিট, 30 মিনিট 30 সেকেন্ডে 40 সেকেন্ড, তাহলে 30 সেকেন্ডের থেকে বেশি। তাহলে কি বলেছি +1, 9-এর সঙ্গে 1 যোগ করলে কত হয় 11টা 10 মিনিট। এবার উত্তরটাকে আমরা লিখতে পারি 11টা 9 মিনিট 40 সেকেন্ডের আসন্ন মান হলো 11টা 10 মিনিট। দেখো পরের কোশ্চেন কি বলেছে, পরের কোশ্চেন আইভিতে রয়েছে। দেখো তারপরে 4 কোশ্চেন রয়েছে, কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে সব থেকে ছোট আবার ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে 245/64কে ভাগ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। তো পূর্ণবর্গ ভগ্নাংশ করার নিয়ম কি তোমরা অনেকেই জানো, তো আমি তোমাদের আর একটা সাজেশন দিতে পারি, যেটা আমার একটা ব্যানারে করা আছে। দেখো যে সিধর আশ্চর্যের সূত্র বলে একটি ফ্রন্ট পেজ করা আছে, ওখানে আছে ক্লাস 10-এর। তো ওখানে পূর্ণবর্গের নিয়মের সম্পূর্ণ ডিটেলস, পূর্ণবর্গে তৈরি করা সম্পূর্ণ ডিটেলস আমি ওখানে আলোচনা করেছি, সেটা তোমরা দেখতে পারো, ঠিক আছে। ক্লাস 10-এর এরকমভাবে সার্চ করতে পারো যে সিধর আশ্চর্যের সূত্র বলে চলে আসতে পারে। তো দেখো আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিছুটা, যে কোনো ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে 245/64কে ভাগ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে। তো এই ভগ্নাংশটি পূর্ণবর্গ আছে না কি আছে সেটা তো দেখার জন্য কি করতে হবে, এটাকে গসাগুতে ভাগ এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে 2 4 5, একে 5 দিয়ে যাবে, পিছনে 5 আছে, তাহলে 5 4 20, 4 5, তাহলে 4 10 5 45, আর 5 9 45। এবার দেখো 7 7 49, এবার 64, এই 8 8 64 আমরা জানি, বা 2 দিয়ে ভাগ করলে অনেকটা ভাগ যাবে, তো 8 8 × 8 64, ঠিক আছে। এখন দেখো এই 45-এর মধ্যে এই 7-এর বর্গ একটা আছে, একটা 7-এর বর্গ আছে, আর 64 8-এর বর্গ হিসাবেই আছে, 8-এর বর্গ হিসাবেই আছে। এবার যদি আমি এই 245-এর একটি গুণিয়ক হিসাবে কি আছে 5, এই 5টাকে 245 থেকে সরিয়ে দিই, তাহলে মানে ভাগ করে নিই, এই 245কে যদি 5 দিয়ে ভাগ করে দিই তাহলে থাকবে কত 49, যেটা 7-এর বর্গ। তাহলে আমি উপরে 7-এর বর্গ রাখার চেষ্টা করব, নিচে 8-এর বর্গ রাখার চেষ্টা করব। তাহলে লিখি যে 245/64 = 5 × 7 × 7। দেখো 5 7 7/8 × 8। এবার একে যদি আমি ভাগ করি 5 দিয়ে, তার অর্থ কি হবে, কত দিয়ে গুণ হবে, 5 দিয়ে ভাগ করলে নিচের 1-এর 5 দিয়ে গুণ হবে, কারণ দেখো 5 আছে মানে নিচে 1 আছে, আবার গুণ করলে কি হবে উল্টে যাবে, কীরকম হবে 5 × 7 × 7 / 8 × 8 ইন্টু, দেখো ভাগ ছিল 5, এবার যদি গুণ করি তাহলে 1/5 হবে। তাহলে এই 5 কাটলো, তাহলে থাকছে কি উপরে 7-এর বর্গ, নিচে থাকছে 8-এর বর্গ, ঠিক আছে। তাহলে আমি এখানে উত্তরটা এইভাবে লিখতে পারি যে, বা এখানে থাকছে কি 7-এর রুট 8-এর রুট পূর্ণবর্গ হয়ে গেল। তাহলে উত্তরটা লেখো ভগ্নাংশটিকে, বা এই ভগ্নাংশটিকে 5 দিয়ে ভাগ করলে ভগ্নাংশটি পূর্ণ বর্গ হবে। এবার দেখো পরের কোশ্চেন, এটা তোমাদের পরের কোশ্চেন আছে 5-এর 121/169 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে, ঠিক আছে। তাহলে এই ভগ্নাংশটির আগে বর্গমূল কত, তো বর্গমূল সমান এর বর্গমূল = 121 / 169, মানে 121/169। দেখো 11কে 11 দিয়ে গুণ করলে 121, আর 13কে 13 দিয়ে গুণ করলে 169। তার যদি রুট করি তাহলে কি হবে, এই দুটো 11-র জন্য একটা 11 বাইরে বসবে, আবার এই দুটো 13-র জন্য একটা 13 বাইরে বসলো। তাহলে 121 আর 169-এর রুট বর্গমূল করলে কত হচ্ছে 11/13। এই 11/13কে কত দিয়ে গুণ করলে উত্তর 1 হবে,
দেখো এমন কিছু উপরে যেটা এই সংখ্যাটা যদি দিই, উপরে এই সংখ্যা দিলে এই সংখ্যা কাটবে, আবার নিচে যদি এই সংখ্যাটা দিই তাহলে এই সংখ্যা কাটবে। তাহলে 13/11 দিয়ে গুণ করলে 11 কাটলো, 13 কাটলো, তাহলে থাকছে কি 1। অতএব উত্তর লেখো। তো দেখো তোমাদের উত্তর 121/169 এর বর্গমূলকে 13/11 দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। এবার পরের কোশ্চেন কি আছে, তোমাদের পরের কোশ্চেন রয়েছে a প্লাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলে এই b এর ধনাত্মক মান কত। প্রথমে তোমাদের রয়েছে 9, এটা রয়েছে 9, তারপরে রয়েছে 6, তারপরে রয়েছে 3, তারপরে 3 রয়েছে -3, ঠিক আছে। এবার দেখো a প্লাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 6a প্লাস 9, তাহলে a প্লাস এটা লিখে দাও, a প্লাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 6a প্লাস 9, এটা তো তোমাদের কোশ্চেন। তাহলে দেখো এখানে রয়েছে কি a প্লাস বির হোল স্কোয়ার, a প্লাস বির হোল স্কোয়ারে কি জানি, a প্লাস বির হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এবার যদি লিখি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বা ইকুয়াল টু কত, এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9, এখানে এ স্কোয়ার রয়েছে, এখানে এ স্কোয়ার রয়েছে, তাহলে এটা একই। আবার দেখো এখানে বি স্কোয়ার রয়েছে, এখানে 9 রয়েছে, আবার 2ab 2ab, এখানে এ রয়েছে, এখানে এ রয়েছে, ঠিক আছে। তাহলে 2 এর সঙ্গে বি এর মান যোগ করলে কত হয় 6, 2 এর সঙ্গে বি গুণ করলে হয় 6, আবার বি ইকুয়াল টু 6/2 ইকুয়াল টু 3। আবার যদি এখানে দেখো 3 বি স্কোয়ার, এখানে যদি 3 স্কোয়ার হয় 9, তাহলে বির মানটা দাঁড়াচ্ছে কত 3, এই প্লাস 3। এবার দেখো ধনাত্মক মান, তাহলে -3 হবে না, আর -3 কেন হবে না, যে -3 যদি বি হয় প্লাসে মাইনাসে মাইনাস -6a, কিন্তু এখানে হচ্ছে প্লাস 6a, অতএব উত্তর হলো কত 3। এবার দেখো পরের কোশ্চেনে 25m স্কোয়ার মাইনাস 16n স্কোয়ার মানে 25m স্কোয়ার মাইনাস 16n স্কোয়ার সূত্রের সাহায্যে গুণফল প্রকাশ করো। দেখো এখানে 25-এর সঙ্গে কি রয়েছে, m স্কোয়ার রয়েছে। আমি যদি 25টা এই সংখ্যাটাকে 5 5 25, তাহলে 5 স্কোয়ার লিখতে পারি। 5 স্কোয়ারের সঙ্গে কি আছে, m স্কোয়ার, তাহলে দুটো যেহেতু স্কোয়ার রয়েছে তাহলে 5 আর m এর হোল স্কোয়ার লিখতে পারি। মাইনাস 16 রয়েছে, এখানে 16 একইভাবে 4 গুণিতক 4 মানে 4 গুণিতক 4 মানে কি 4 স্কোয়ার বা 4 স্কোয়ার, তো 4 স্কোয়ার তার সঙ্গে রয়েছে কি n স্কোয়ার, একইভাবে তাহলে 4n স্কোয়ার লিখতেই পারি। এবার তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র রয়েছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার ফর্মুলা কি a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এর জায়গায় লিখতে পারি কি 5m, আর বির জায়গায় লিখতে পারি কি 4n, তাহলে লিখতে পারি 5m প্লাস 4n ইন্টু কত 5m মাইনাস 4n। তাহলে a প্লাস বির হোল স্কোয়ার ফর্মুলাই হলো, তাহলে সূত্রের সাহায্যে এর গুণফল প্রকাশ করা গেল। এবার দেখো পরের কোশ্চেন, তোমাদের পরের কোশ্চেন রয়েছে একটি ত্রিভুজের কতগুলি উচ্চতা ও কতগুলি মধ্যমা পাবো। ঠিক আছে, দেখো একটা ত্রিভুজ অঙ্কন করো। ত্রিভুজ, এটা একটা যদি ত্রিভুজ হয় এ বি সি, এ বি একটি বাহু, বি এ সি একটি বাহু, আর বি সি একটি বাহু। এই এ বিন্দু থেকে যদি আমি এর উপরে টানি, মানে এ বিন্দু যে কোণটা আছে তার মাঝামাঝি অর্ধেক একটা রেখা টানলাম, ঠিক একইভাবে বি বিন্দু থেকে একটি রেখা টানলাম, বি বিন্দু থেকে রেখা টানলে কি হবে, আবার সি বিন্দু থেকে একটি রেখা টানলাম, দেখো এরকম হবে। ঠিক আছে, এবার তাহলে আমি কটা মধ্যমা পেলাম, এ বিন্দু থেকে একটি মধ্যমা পেলাম, বি বিন্দু থেকে একটি মধ্যমা পেলাম, আবার সি বিন্দু থেকে একটি মধ্যমা পেলাম, তাহলে মধ্যমা মান পেলাম কত 3। এবার দেখো এ বি যখন বাহু দেখছি তখন আমাদের এসি একটি উচ্চতা স্পষ্টতই বোঝা যাচ্ছে। আবার যদি আমি এরকম ঘুরিয়ে দিই যে এ আর সি যদি বাহু হয় তাহলে বি উচ্চতা দেখাচ্ছে। আবার ঠিকভাবে এইভাবে যদি এটা যদি বাহু ধরা হয়, ভূমি ধরা হয়, তাহলে এটা ত্রিভুজ, এটা উচ্চতা দাঁড়াবে, এটা এর ত্রিভুজটা উচ্চতা। ঠিক আছে, উচ্চতা মানে সবসময় যে এই হাইটটা কতটা, তাহলে এই বিসি একটি বাহুর একটা উচ্চতা, এসি বাহুর উচ্চতা এটা, আবার আমরা এইভাবে ঘুরিয়ে দেখলে যে এ বি বাহুর উচ্চতা এটা, তাহলে তিনটে উচ্চতা পেলাম। অতএব ত্রিভুজের একটি ত্রিভুজের উচ্চতা 3টি এবং মধ্যমা ও 3টি বা 3টি মধ্যমা। একটি ত্রিভুজের 3টি উচ্চতা বা 3টি এবং 3টি মধ্যমা, যে কোনো লিখতে পারো। এবার দেখো পরের কোশ্চেন,
এখানে কোশ্চেন দেখো, অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু ড্যাশ গুণিতক ড্যাশ। অতিক্রান্ত দূরত্ব সমান কি, মানে কতটা দূরত্ব গেছে, এখান থেকে এতটা গেছে। তুমি 200 কিমি পার ঘন্টা একটা ট্রেন যাচ্ছে, 200 কিমি পার ঘন্টা একটা ট্রেন যাচ্ছে। তাহলে আমি যদি ধরি যে 1 ঘন্টায় গতিবেগ রয়েছে কত, 200 কিমি, তাহলে যদি গতিবেগ 200 কিমি হয়, আবার 1 ঘন্টা সময়ে যায়, তাহলে তার সঙ্গে তাহলে মোট অতিক্রান্ত দূরত্বটা আমি পেয়ে যাব 200 কিমি তার গতিবেগ ঘন্টায়। এবার কি ঘন্টা মানে কি সময়, 200 কিমি মানে তার গতিবেগ, আর তার সময়টা হচ্ছে কি 1 ঘন্টা। তাহলে মোট দূরত্ব গেছে কত, 1 ঘন্টায় 200 কিমি গেছে, তাহলে অতিক্রান্ত করেছে কতটা, 200 কিমি। তাহলে এখানে লেখো গতিবেগ, আর তার সঙ্গে কি হবে, সময়। ঠিক আছে, এবার দেখো পরের গণিত, এক্স এর গতিবেগ স্থির রেখে, এটা রয়েছে তোমাদের পরের কোশ্চেন, গতিবেগ স্থির রেখে সময়ের সাথে অতিক্রান্ত দূরত্বের সম্পর্ক কি, সরল নাকি ব্যস্ত। এবার কোশ্চেনে এই কোশ্চেনটা অনেকেই ভুল করে, তার কারণ একটাই, কনসেপ্ট একটা ধরে যায় যে গতিবেগ স্থির রেখে মানে গতিবেগ 0, এটা কিন্তু নয়, গতিবেগটা 0 নয়, গতিবেগটা স্থির। একটা ট্রেন 200 কিমিতে যাচ্ছে, মানে ওই 200 কিমিই যাচ্ছে, বাড়ছেও না কিংবা কমছে না, যাচ্ছে কিন্তু ট্রেনটি। অনেকে ভাবে যে গতিবেগ স্থির মানে দাঁড়িয়ে আছে, অতএব সময় চলে যাচ্ছে কিন্তু দূরত্ব আর বাড়ছে না, তাহলে এটা ব্যস্ত সম্পর্ক। কিন্তু না, গতিবেগ স্থির রেখে মানে গতিবেগ 200 কিমিতে যাচ্ছে তো 200 কিমিই যাচ্ছে। তাহলে 200 কিমিতে যদি একই গতিতে যায়, তাহলে যত সময় যাবে তার দূরত্ব তত বাড়বে, অতিক্রান্ত দূরত্ব বাড়বে। তাহলে সময়ের সাথে সাথে তার যদি দূরত্ব বাড়ে, তাহলে সেটা কী সম্পর্ক, দুটো একইভাবে বাড়ছে, তাহলে কি হবে, সেটা সরল সম্পর্ক। তাহলে উত্তরটাকে এভাবে লিখো, দূরত্ব গতিবেগ স্থির রেখে সময়ের সাথে অতিক্রান্ত দূরত্বের সরল সম্পর্ক। এবার তোমাদের 2 দাগের কোশ্চেন রয়েছে, চলো 2 দাগের কোশ্চেনগুলো দেখি। 10টি কোশ্চেন করে দিয়েছি, 2 দাগের তোমাদের 4টি রয়েছে, 4টিই করবো। দেখো তোমাদের 2 আইতে কোশ্চেন রয়েছে, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 3 কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। অন্তররূপে, এবার ম্যাডাম দিয়েছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে এই বর্গের অন্তররূপে, দুটো বর্গের অন্তররূপে প্রকাশ, ব্র্যাকেট দিয়ে দিয়েছেন, প্রকাশ করো। ঠিক আছে, তো আমাদের এই সমীকরণটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার অর্থাৎ দুটি বর্গের অন্তরে প্রকাশ করতে হবে। দেখো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 3, এটা তো আমি কোশ্চেন থেকে লিখলাম। তো এখন যদি আমি লিখি যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এখানে +3 আছে, এবারে এলে -3 ইকুয়াল টু 0। এবার যদি লিখি, এবারে দেখো সমান চিহ্ন আছে, এপারে দিলাম বা a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার -2 -3 কে লিখি, আমি 3 টাকা ধার করেছি, আমি যদি লিখি -2 -1 মানে 2 টাকা ধার করেছি মার থেকে, বাবার কাছে, ভাইয়ের থেকে, আর বোনের কাছ থেকে 1 টাকা, তাহলে মোট আমি 3 টাকা ধার করেছি, তাহলে -2 -1 ইকুয়াল টু 0। এবার যদি লিখি যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার -2 ইন্টু a বাই 1/a, এবারে এই দেখো a স্কোয়ার আছে, 1/a স্কোয়ার, তো 1/a স্কোয়ার আছে, এই -2 তো -2 আছে, আমি তার সঙ্গে গুণ করেছি কি a, তাহলে এই এটাকে হাঁটাতে হবে, কারণ এটা এক্সট্রা এসছে, তাহলে 1/a মানে এই এ কাটলো, এই এটা আর এই এটা কেটে গেছে, তাহলে এই এর কোনো মূল্য নেই, তাহলে লিখলাম কি এটাকে -2 -1 ইকুয়াল টু 0। এখন কোশ্চেন হবে তোমাদের যে আমি এই এটাকে কোন ইস্যুতে লিখলাম, তাহলে কেন লিখবো, আমি তো এখানে আমি অন্য কিছুই লিখতে পারতাম, আমি এখানে সি লিখতে পারতাম, কিন্তু দেখো তোমাদের আমি ইস্যু দিয়ে দিই একটা, যে সবসময় এই ধরনের সমীকরণে a মাইনাস বির হোল স্কোয়ার এইটাকে আনবো আমরা। ঠিক আছে, a মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার দেখো তোমাদের এরপর এই সূত্রটা জানলে তো, দেখো a স্কোয়ার যদি a স্কোয়ার লিখি, আবার যদি তার সঙ্গে 2a মাইনাস 2a, তো a স্কোয়ারের জায়গায় a হলো, আবার b জায়গায় কি হবে 1/a, আবার 1/a স্কোয়ার রয়েছে, তাহলে 1 স্কোয়ার আর a স্কোয়ার হলো, তাহলে আবার দুটোরই যদি স্কোয়ার করি, 1 স্কোয়ার মানে 1,
তাহলে ওয়ানকে আমি ওয়ান স্কোয়ার লিখতে পারি, আবার এ স্কোয়ার নিচে রয়েছে, তাহলে 1/a এর হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার মাইনাস 2a 1/a মানে b প্লাস 1/a এর হোল স্কোয়ার মানে a প্লাস b এর হোল স্কোয়ারের ফর্মুলায় চলে আসবে, সঙ্গে রয়েছে কি -1। দেখো তোমরা পরে বুঝতে পারবে এটা যে এ স্কোয়ার, তো এ স্কোয়ার লিখলাম। এবার যদি আমি এটাকে সামনে আনি, -2 × a বাই 1/a প্লাস 1/a এর হোল স্কোয়ার, কেন যে এখানে যদি আমি 1 স্কোয়ার দিই, 1 স্কোয়ার যা 1 দা, তাহলে দুটো স্কোয়ার হয়ে গেল না, 1 স্কোয়ার আর এ স্কোয়ার, তাহলে 1/a এর হোল স্কোয়ার দিতে পারি, তা 1/a এর হোল স্কোয়ার দিলাম, -1। দেখো -2 × a × 1/a এপারে আনলাম, কিন্তু তার সঙ্গে রয়েছে কি -1 = 0। এবার দেখো তাহলে a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার, তাহলে a মাইনাস b এর হোল স্কোয়ার, তাহলে আমি যদি লিখি a মাইনাস 1/a এর হোল স্কোয়ার লিখতেই পারি, তো a মাইনাস 1/a এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার, তাহলে a জায়গায় a আছে আর b জায়গায় 1/a আছে, তাহলে লিখলাম কি a স্কোয়ার -2 × a × 1/a মানে b এর মান প্লাস 1/a এর হোল স্কোয়ার। তাহলে এই ফর্মুলা থেকে আমি এটাই যেতে পারি, a মাইনাস 1/a এর হোল স্কোয়ার লিখলাম, -1 = 0। এবার দেখো a মাইনাস 1/a এর হোল স্কোয়ার -1 হোল স্কোয়ার, 1 এর হোল স্কোয়ার মানে কি 1 × 1, তাহলে -1কে আমি 1 স্কোয়ার লিখতে পারি = 0। এখন তোমাদের তাহলে উত্তর দাঁড়ালো যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এই ফর্মুলা এলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আমি a মাইনাস 1/a স্কোয়ার মানে a স্কোয়ার আর 1 স্কোয়ার মানে b স্কোয়ার, তাহলে উত্তর আমাদের কমপ্লিট। ঠিক আছে, এবার দেখো পরের গণিত। পরে 2 দাগের গণিত রয়েছে, 2 a প্লাস 1/a = 4 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মান কত লিখি, মানে এই a প্লাস 1/a = 4 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান বার করতে হবে। তাহলে এটার যদি মান বার করতে হবে তাহলে লিখি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার = a স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, দেখো আগের মতন উপরে 1 আছে মানে 1 স্কোয়ার লিখতে পারি, নিচে a স্কোয়ার আছে মানে a স্কোয়ার তো লিখবই, তাহলে লিখতে পারি যে a স্কোয়ার সমান চিহ্ন প্লাস 1/a এর হোল স্কোয়ার লিখতেই পারি, তো দুটো স্কোয়ার রয়েছে, তাহলে দুটো স্কোয়ারকে আমি হোল স্কোয়ার করে দিলাম। এবার তাহলে a প্লাস b এর হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র a প্লাস b এর হোল স্কোয়ার -2 × ab, তোমাদের a প্লাস b a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র, তাহলে লেখো যে a মানে 1, দেখো a জায়গায় রয়েছে কি a স্কোয়ার, a স্কোয়ারের জায়গায় রয়েছে কি a স্কোয়ার, আবার b স্কোয়ারের জায়গায় রয়েছে কি 1/a, তাহলে এখানে শুধু a লিখতে হবে, তো a লিখলাম। এবার b জায়গায় কি লিখবো 1/a তার কি হোল স্কোয়ার মাইনাস কি 2 × a মানে a আর b মানে 1/a। এবার দেখো কোশ্চেনে বলে দিয়েছে a প্লাস 1/a = 4, তাহলে a প্লাস 1/a রয়েছে, তাহলে এটাকে যদি আমি 4 স্কোয়ার লিখি -2 × কত a, আর এই a কাটলো, তাহলে a রয়েছে মানে a গুণিতক 1/a মানে এই a কাটিয়েছে, তাহলে থাকছে কি -2 × 1, তাহলে -2। এবারে 4 স্কোয়ার মানে কত, 4 স্কোয়ার মানে 4 × 16 -2 সমান 14। এবার এখানে যদি থাকতো যে মাইনাস, এখানে ধরো তোমাদের কোশ্চেন দিয়েছে a মাইনাস 1/a = 4, তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান নির্ণয় করো, তখন শুধুমাত্র এই ফর্মুলাটা দেখো যে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের এটা একটা ফর্মুলা ঠিক, তাহলে এটাও লিখতে পারি a মাইনাস b এর হোল স্কোয়ার মাইনাস a প্লাস 2ab, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা। তাহলে তখন এখানে এইটাই লিখবো যে a মাইনাস 1/a এর হোল স্কোয়ার প্লাস 2 × a × 1/a, এই a কাটলো, আবার a মাইনাস 1/a যদি 4 দেয়, তাহলে 4 স্কোয়ার প্লাস 2 = 4 × 16 প্লাস 2 সমান 18, তাহলে আমরা দুটোই জানলাম কত হবে, এখানে প্লাস থাকলেও অ্যান্সার বেরোবে আর মাইনাস থাকলেও আমাদের একটা অ্যান্সার বেরোবে। ঠিক আছে, দেখো এবার পরের গণিতটা দেখো, তোমাদের পরের কোশ্চেন রয়েছে √240.25 প্লাস 2.4025 মানে তার √, প্লাস √0.024025 এর মান কি হবে হিসেব করে লেখো। তো তোমাদের কোশ্চেন বাদেও একটা কথা বলি যে দশমিক যখন থাকবে তার আগের সংখ্যা অর্থাৎ 240কে 240 বলবে এবং পরের সংখ্যাগুলোকে একদম
2.5 4 0 2 5 4 এভাবে একটা একটাকে বলবে, ঠিক আছে? কারণ তোমাদের এটাই নিয়ম, দশমিকের আগের সংখ্যা একসঙ্গে বলা এবং দশমিকের পরের সংখ্যাকে একসঙ্গে বলতে নেই। 25 বলা যায় না, এটাকে বলা হয় 25। ঠিক আছে, দেখো এই গণিতটাকে আবার দুটোভাবে করা যেতে পারে, একটি হচ্ছে ভাগ প্রক্রিয়া, একটি উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে। তো আমরা যে কোনো একটি পদ্ধতি উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে জানবো, যাতে আমরা অনেক দশমিকের ভাগ সম্বন্ধেও একটু আমাদের ধারণা হয়ে যাবে। তো উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে প্রথমে লিখি √240.25 মানে 240.25কে দশমিক তুলতে হবে। দশমিক তুলতে গেলে কি করতে হয়, একের পেছনে দেখো কটা সংখ্যার আগে দশমিক রয়েছে, দুটো সংখ্যা, তাহলে একের পেছনে তটা সংখ্যা শূন্য দিতে হবে, দিয়ে সেই সংখ্যাটা ভাগ হবে। তাহলে আমি 25 মানে 2.5, তার দুটো সংখ্যার আগে দশমিক রয়েছে, একের পিছনে দুটো সংখ্যা দিয়ে শূন্য দিয়েছি, সেটা ভাগ সম্পর্কে লিখেছি, ঠিক আছে? এবারে এই দুটোর রুট করলে কি হবে, √ প্রথমে দেখো 2 4 মানে 240.25 240.25কে আমি যদি রুট করি 5-এ যাবে, 5 4 20, 8 5 40, 0 5। তো আবার যাবে 5 রয়েছে পেছনে, তাহলে পেছনে 5 বা 0 থাকলে সেই সংখ্যা 5 দিয়ে ভাগ যায়, ঠিক আছে? তারপর যদি 5 রয় 8 5 থাকে 8 5 9 45, 3 হাতে থাকলো 48 থেকে 45 বাদ দিলে 3 3 0 30, আর 5 6 30 আর 1। এবার দেখো 31 আর 31কে গুণ করলে 961, এর আর কোনো দিয়ে ভাগ যাবে না। তাহলে লেখো 5 × 5 × 31 × 31। দেখো 100 রয়েছে, তাহলে 10কে 10 দিয়ে গুণ করলে 100 হয়, 10 × 10। এবার আমার শর্ত কি, বড় রুট করার সময় যে দুটো সংখ্যা গুণে থাকলে সেটা একটা সংখ্যা বাইরে আসবে, তাহলে দুটো 5 গুণে আছে, তাহলে একটা 5 বাইরে এলো। তার সঙ্গে গুণ হবে কি, দুটো 31 রয়েছে, তার সঙ্গে একটি 31 বাইরে আসবে। আবার দুটো 10 রয়েছে, একটি 10 বাইরে আসবে। এবার দেখো 5 আর 31 গুণ করলে 5 একে 5, 5 3 15 ডিভাইডেড 10। এবার তাহলে নিচে একের পিছনে দুটো শূন্য, একটা শূন্য আছে, তাহলে এই সংখ্যার একটা মানে এই সংখ্যার একটা সংখ্যার আগে দশমিক বসবে, তাহলে 15.5 হবে। একটা সংখ্যার আগে দশমিকটা বসলো, এটাকে ভাঙলে আমার এটা উত্তর বেরোচ্ছে। তারপরে √ কি রয়েছে, 2.40254, একে রুট করলে দেখো প্রথমে আগে দশমিক তোলো, 1 2 3 4 5টা, তোমাদের এখানে 4 নেই সরি, যে তোমাদের এখানে 4টেই রয়েছে, 4025 তোমাদের কোশ্চেনে রয়েছে। তো এটাকে যদি দশমিক তুলো, তাহলে 4টে শূন্য 1 2 3 4 4টে সংখ্যা রয়েছে, তাহলে একের পিছনে 4টে সংখ্যা দিয়ে ভাগ লিখে এই দশমিক তুলে দিতে হবে। তাহলে কি হবে, এবার দেখো 24025 24025কে ভাঙতে এসছে কি 5 × 5 × 31 × 31 ডিভাইডেড, তার পুরোটা রুট আছে না, এই রুট আছে, রুট দিলাম। এবার 1000কে 100 দিয়ে 100 × 100 সমান 1000, মানে এই দুটো শূন্য আর দুটো শূন্য যোগ হয়ে যায়, 1 1 1 আর দুটো শূন্য, তাহলে লিখলাম 100 × 100 সমান, এবার দেখো দুটো 5-এর জন্য একটা 5 × 31/100, দুটো 100-এর জন্য একটা 100। এবার 5-এর সঙ্গে 31 গুণ করলে 155/100 ইকুয়াল টু, দুটো সংখ্যার আগে দশমিক বসবে 1.55। ঠিক একইভাবে পরের রুট রয়েছে কি 0.024025, 3 3 6টা রয়েছে, তাহলে একের পিছনে 6টা শূন্য লিখি, দশমিক তুলে দিলাম। এবার দেখো সংখ্যাটা দাঁড়াচ্ছে কি, সামনে দুটো শূন্য, তাহলে দুটো শূন্যর কোনো ভ্যালু নেই, সংখ্যাটা দাঁড়াচ্ছে 24025। 24025কে ভাঙলে কত এসছে, 5 × 5 × 31 × 31 ডিভাইডেড 10। এবার দেখো 3টে শূন্য, একের পিছনে 1000কে 1000 দিয়ে গুণ করলে 6টা শূন্য হবে, এই 3টে শূন্য এই 3টে শূন্য যোগ হয়ে যাবে, তাহলে 6টা শূন্য গুণিতক 1000 লিখলাম, তার পুরোটা রুট রয়েছে। এবার দুটো 5-এর জন্য একটা 5 বাইরে আসবে, ঠিক একই রকমভাবে প্রসেসে এগোবে। 155 হলো। এবারে এখানে 3টে শূন্য রয়েছে, তাহলে 3টে সংখ্যার আগে দশমিক বসবে, সামনে দশমিক বসবে, তো লিখে দিই এটা। তো সামনে দশমিক বসলে কি হবে, 0.155। তোমরা এটা গুণে জানো যে সামনে দশমিক যখন আসছে, সামনে তখন আমরা 0 আনলাম, এই 0-র কোনো ভ্যালু নেই, ঠিক আছে? তাহলে এবার দেখো কোশ্চেনে বলেছিল কি, √240.25 প্লাস √2.4025 প্লাস √0.042405, এর মান কত, এর মান হলো
কি প্রত্যেকটা যোগফল, প্রথমেরটা মান পেয়েছিলাম কত 15.5, পরেরটা পেয়েছিলাম কত 1.55 প্লাস পরেরটা পাচ্ছি 0.155 সমান কত হয় দেখো, প্রথমেরটা পাচ্ছি 15.5, এবার দশমিকের সোজা দশমিক বসে, তাহলে 1.55 আবার 0.155, ঠিক আছে। তাহলে এই 5-এর উপরে আর কিছুই নেই, তাহলে 5 লিখলাম, 5 5 10 শূন্য হাতে থাকলো 1, 5 5 10, 11 1 12 2 হাতে থাকলো 1, 5 1 5 আর 5 1 6 আর 7 আবার 1, এই দশমিকের সাথে দশমিক নামিয়ে দিলাম, তাহলে লিখলাম হলো কত 17.205। এবার দেখো পরের গণিত 2-4 গণিতটা দেখো, তোমাদের পরের গণিত রয়েছে একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট এবং 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করে, ওই ট্রেনটির দৈর্ঘ্য এবং গতিবেগ হিসেব করো। দেখো দৈর্ঘ্য বলেনি, গতিবেগও বলেনি, সেটা তো আমাদের বার করতে হবে। বলেছে কি 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট, ধরো একটা ছবি মনে করো যে এটা একটা সেতু, এখানে একটি টেলিগ্রাফ পোস্ট আছে, ঠিক আছে। এই টেলিগ্রাফ পোস্টটাকে ট্রেনটি অতিক্রম করছে কত সময় 4 সেকেন্ডে। ধরো ট্রেনের এখান থেকে শুরু এখান পর্যন্ত ট্রেন, এই ট্রেনটা এখান থেকে শুরু করলো টেলিগ্রাফ পোস্টটাকে অতিক্রম করা, শেষ করছে কত সেকেন্ডে 4 সেকেন্ড সময় লাগছে, 4 সেকেন্ড সময় লাগছে পুরো বডিটা এই টেলিগ্রাফ পোস্টটাকে অতিক্রম করতে। দেখো তাহলে এক্স যদি আমরা ধরি ট্রেনটির দৈর্ঘ্য এক্স মিটার, তাহলে এই ট্রেনটি হচ্ছে কত এক্স, তাহলে এক্সের শুরু থেকে শেষ পর্যন্ত যেতে সময় লাগছে কত 4 সেকেন্ড। আবার এই ব্রিজটা রয়েছে কত 264 মিটার, 264 মিটার, তাহলে এই ট্রেনটা এই ব্রিজের শুরু থেকে চলছে এখান পর্যন্ত এলো মানে ট্রেনটির শেষ রয়েছে কত এইখানটা, এই পয়েন্টটা তখন আছে কত এখানে রয়েছে, কিন্তু তখন কি ট্রেনটি এই ব্রিজটাকে অতিক্রম করেছে? কারণ ব্রিজের ওপরেই ট্রেনটির অপর অংশ মানে কিছুটা অংশই থেকে গেছে, তাহলে অতিক্রম হচ্ছে না। অতিক্রম কখন হবে? যখন ট্রেনটির শেষ অংশ মানে এই অংশটি এখানে চলে আসবে। তো দেখো এই অংশটি এখানে আসার অর্থ এই অংশটি এখানে চলে আসা, ঠিক না? এটাও এক্স, বা ধরো যে ট্রেনটির এখান থেকে অতিক্রম শুরু করেছে, যখন তার শেষ অংশ ট্রেনটির থেকে মানে সেতুটি থেকে বেরিয়ে গেল, তখন ট্রেনটি সেতুটিকে অতিক্রম করেছে। অতএব ট্রেনটি মোট কতটা দূরত্ব অতিক্রম করলো এখান থেকে পুরো এতটা, তাহলে এই এতটা দূরত্ব যদি 264 হয়, আবার এটা যদি এক্স হয়, তাহলে এই পুরো দূরত্বটা কত এক্স প্লাস 264 মিটার, ঠিক আছে। তাহলে এই দূরত্বটা আবার অতিক্রম করতে সময় লাগছে কত 20 সেকেন্ড। তাহলে এভাবে যদি সমস্যাটা লিখি, গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো আমরা ঐকিক নিয়মে গণিতটা করবো। গণিতের ভাষায় সমস্যাটি হলো সময় আর দূরত্ব। প্রথমে দূরত্ব বলেছি, দেখো যে এই পুরো ট্রেনটা 4 সেকেন্ডে যাচ্ছে, তাহলে সময় লাগছে কত 4 সেকেন্ড, দূরত্ব কত ট্রেনটির পুরো দৈর্ঘ্য এক্স মিটার আমরা ধরেছি, এক্স মিটার। এবার দূরত্ব এই মিটারে রয়েছে আর সময় সেকেন্ডে রয়েছে, ঠিক আছে। তাহলে আর এখানে একক লেখার প্রয়োজন নেই। এবার দেখো দূরত্ব বলেছে কত এক্স প্লাস 264, মানে এখান থেকে এতটা আসছে কত সময় 20 সেকেন্ডে, তাহলে 20 সেকেন্ডে আসছে কত এক্স প্লাস 264, ঠিক আছে। এবার দেখো সময় যত বাড়ছে দূরত্ব তত বাড়ছে, 4 সেকেন্ডে এক্স মিটার যাচ্ছে, 4 সেকেন্ডে এইটুকু গেছে, আবার 20 সেকেন্ডে এতটা এসছে, অর্থাৎ সময় যত বাড়বে দূরত্ব তত বাড়বে। অতএব সময় ও দূরত্বের সঙ্গে সরল সম্পর্ক, অতএব সময় ও দূরত্বের সরল সম্পর্ক সে চিরসত্য, সময় বাড়লে দূরত্ব বাড়বে। আবার যদি গতিবেগ যদি একদম বন্ধ না থাকে, স্থির মানে একই, ঠিক আছে। তো এটাই তোমাদের জানাতে যে সময় আর গতিবেগ দূরত্ব এখন সরল সম্পর্কে আছে। তাহলে সমানুপাত্রী কি হবে? যে এটা ইস্টু এটা মানে 4:20 সমানুপাত মানে অনুপাত এত সমানুপাত এক্স প্লাস 246, মানে এইটা সমান এইটা সমানুপাতে দেখা হয়ে গেল। তাহলে সরল সম্পর্ক যেহেতু এর সঙ্গে এর গুণ আর এর সঙ্গে এর গুণ, তাহলে লিখি 4 × x প্লাস 264 ইকুয়াল x × 26,
বা দেখো 4 এর সঙ্গে x গুণ হলে 4x প্লাস 264 সঙ্গে 4 গুণ করলে 4 চারা 8, 4 চারা 16, 6 হাতে থাকলো 416, 6 হাতে থাকলো 1, 424, 25 5 হাতে থাকলো 2, 4 দুগুণে 8, 2 10, তাহলে 1056 ইকুয়াল টু 26 এর সঙ্গে x গুণ করলে 26x। এবার যদি দেখো 4x, এই 26xটাকে এবারে আনবো, মাইনাস 26x প্লাস ছিল এবারে এলে মাইনাস হবে। এবার এবারে প্লাস 1056 ছিল, এবারে গেলে মাইনাস 1056 হবে। বা 4টি এক্স তোমার কাছে ছিল, সেখান থেকে তোমার 26টি এক্স ধার দিতে হবে, মানে কাউকে দিতে হবে। তাহলে তোমার বাড়ি থেকে বা কোথাও থেকে তোমার ধার নিতে হবে কতটি এক্স? 22টি এক্স। ঠিক আছে, সরি এটা 26 নয়, আমি এখানেই ভুল লিখে দিয়েছি যে 20 সেকেন্ড, সময়টা আমাদের 20 সেকেন্ড ছিল, তাই হচ্ছে এখানে 20 গুণিতক এর সঙ্গে 20 গুণ হবে, আবার এর সঙ্গে 20 গুণ হবে, তো এর সঙ্গে আবার 20 হবে। তাহলে 20 থেকে 4টি তোমার ছিল, সেখান থেকে 20টি বাদ দিলে তোমার 16টি বাড়ি থেকে ধার করতে হবে, ইকুয়াল টু -1056। এবার দেখো এক্স ইকুয়াল টু কী হবে? এর সামনে মাইনাস আছে, এর সামনে মাইনাস আছে, তো ইকুয়াল টু -1056 বাই -16, মাইনাসে মাইনাসে কাটলো এবং 16 সঙ্গে কাটলে 8, আর 5, 2 2 5 10, আর 2 দুগুণে 4, 1 8। আবার যদি 4-এ কাটে তো 4, 2 দুগুণে 4, 1 6 4, 4 কাটবে 424, 2 24 66, তাহলে দাঁড়ালো কত? 66। এক্স ইকুয়াল টু দাঁড়ালো কত? 66। আমরা দেখো এক্স এর মান কি ধরেছিলাম? মিটারে, বা এক্স এর মানটা কি ছিল? ট্রেনের দৈর্ঘ্য তো আর একক তো আর সেকেন্ড হতে পারে না, ট্রেনের একক হবে মিটার। অতএব ট্রেনটির দৈর্ঘ্য হবে হলো কত? 66 মিটার। ঠিক আছে, এবার দেখো যে ট্রেনটি এই পয়েন্টটাকে 4 সেকেন্ডে অতিক্রম করছে, তাহলে 4 সেকেন্ডে যাচ্ছে কত? 66 মিটার। ঠিক আছে, 66 মিটার। এবারে দূরত্ব বা গতিবেগ বার করার জন্য কত হবে? 1 ঘন্টা সমান কত? 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ডে যাচ্ছে কত? তাহলে 3600 গুণিতক 66/4 সমান 2, 33, 2 1 2 2, এবারে 1 8 0 0 সমান 1800 গুণিতক 33 মিটার। এবারে এই মিটার সমান কত? তাকে 1000 দিয়ে ভাগ করলে কিলোমিটার পাবো। তাহলে আমরা 3600 সেকেন্ডে আছে এত মিটার, তাহলে তাকে যদি 1000 দিয়ে ভাগ করি পাবো কত? সেটা কিলোমিটার হয়ে যাবে। তো এই মিটার আর লিখবো না, তাহলে কিলোমিটার লিখলে কী হবে? 1800 সঙ্গে এই দুটো সংখ্যা কেটে যাবে। এবারে 1800 সঙ্গে 33 গুণ করলে কত হয়? 33 আর 18, 8 3 24, 4 হাতে থাকলো 2, 8 3 24, 25 26 আর 13, দেখো 4, এবারে 6 3 9 আর 3 একে 3 33, এটা 33। ঠিক আছে, 3 2 5 নামলো। এবার তার সঙ্গে ভাগ রয়েছে কত? এই 10-এ একটা শূন্য 1-এর পিছনে এখনো আছে, তাহলে 10 সমান কত হলো? তাহলে 4-এর আগে একটা দশমিক বসবে, 0.4। এবার কি এটা কিলোমিটারে আনার জন্য 1000 দিয়ে ভাগ করেছি, তাহলে একক হবে কি? কিলোমিটার। অতএব আমরা পেলাম কি? একটা দৈর্ঘ্য পেলাম তার 66, আর গতিবেগ পেলাম কত? 59.4 কিলোমিটার। অতএব এভাবে উত্তরটা লেখো। অতএব ট্রেনটির দৈর্ঘ্য 66 মিটার এবং গতিবেগ কত? 59.4 km, মানে কিলোমিটার। এবার পরের গণিত দেখো। তোমাদের পরের গণিত রয়েছে ABC একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার BAC 90 ডিগ্রি, BC 8 সেমি এবং ACB 35 ডিগ্রি। ঠিক আছে, তোমাদের অনেক পরীক্ষায় যে চাঁদা ইউজ করতে দেয় না, তো চাঁদা ইউজ করলে খুব সহজ হয়, চাঁদা ইউজ না করেও আমি করিয়ে দিচ্ছি। দেখো প্রথমে একটি রেখা টানো, প্রথমে যে কোনো একটি রেখা টানলে সেখান থেকে এই পেন্সিল কম্পাস, যে কোনো একটি পেন্সিল কম্পাস নিলে একটি বৃত্তচাপ অঙ্কন করবে। ঠিক আছে, একটি বৃত্তচাপ অঙ্কন করলে প্রথমে একটি বৃত্তচাপ অঙ্কন করলে, তারপরে এই বিন্দুতে বসিয়ে এই রেখা, আবার এখানে যে ছেদ করেছে এখানে বসিয়ে এই রেখা টানলে,
এবার এখানে বসিয়ে একটি বৃত্তচাপ, একটু নিচের দিকে করলে ভালো হয় কারণ এটা ঘেঁটে যাচ্ছে। এই যে একটা বিন্দু পেলাম, ছেদ বিন্দু পেলাম, এখান থেকে এই নিচে তুমি একটা রেখা টানবে, পেন্সিলের সাহায্যে টানবে, পেন্সিল কম্পাস নয়, পেন্সিলের সাহায্যেই টানবে। হয়ে গেল। এবার এই যে ছেদ বিন্দু, এই ছেদ বিন্দু থেকে তুমি যে কোনো একটুকু বাড়িয়ে নাও, রেখাটা টানলে, ঠিক আছে। এবার এখান থেকে এই রেখা টানলে, এখান যে ছেদ বিন্দুটা হবে এর সঙ্গে এটা আমি কাট করব। এবার দেখো এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এই 60 আর 60 মিলে কত হচ্ছে, এই 60 আর 60, এই 60 এই 60 মিলে 120 ডিগ্রি। আবার এই 60কে যদি আমি ভাগ করি 30 ডিগ্রি করে পাবো। তাহলে এই দেখো একটা 60 ডিগ্রি নিয়েছি, এর অর্ধেক করিয়ে দিয়েছি, এখানে 30 ডিগ্রি, 60 30 90 ডিগ্রি একটা পেয়ে গেছি। আবার এই 90 ডিগ্রিকে, এই 90 ডিগ্রি পুরোটাকে ভাগ করলে কত পাবো, 45 ডিগ্রি। তাহলে সেটাকেও আমরা নিয়ে নিয়েছি, কারণ আমাদের লাগবে কত, একটা 90 ডিগ্রি, একটা লাগবে 45 ডিগ্রি। এবারে দেখো যদি চাঁদার সাহায্যেও করো তাহলে একই প্রসেস হবে। প্রথম কাজ হবে, দেখো বলে দিয়েছি কি, এ সি বি মানে সি কোণের মান 45 ডিগ্রি, সি কোণের মান 45 ডিগ্রি, আর এ বি এ সি মানে এ কোণের মান 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, প্রথমে একটি রেখা এখান থেকে টানবে, তোমরা এখান থেকে একটা রেখা টানবে, এই ধরো, ঠিক আছে। এবারে এটাকে লিখবে সি, এখানে বিন্দুটা হবে সি। কেন সি হবে এখানে, দেখো এখানে যদি আমি এ বিন্দু নেই তাহলে 90 ডিগ্রি পেয়ে যাব। এখানে সি বিন্দু কোনটা হবে আমরা জানি না, এদিকে যে কোনো একটা জায়গায় সি হতে পারে, কিন্তু সি বিন্দুর কোনো মান বলেনি, আমরা এখানে তাই সি নিলাম। এটা x1 মানে এক্স রেসিন যাচ্ছে এদিকে, যতটা ইচ্ছা বাড়তে পারে। এবারে এই সি কোণের মান বলেছে কত, এসিবি বলেছে 45 ডিগ্রি। এবার 45 ডিগ্রি এই কোণটা নিতে হবে। এই কোণ নেওয়ার জন্য কি করতে হবে, প্রথমে এখান থেকে বসিয়ে এই বৃত্তচাপের সমান করে একটা নিলাম, নিয়ে এখানে বসিয়ে রেখা টানলাম, ঠিক আছে। এবার এর মানটা নেব এখান থেকে, এই যে ছেদবিন্দু, দেখো এই যে ছেদবিন্দুটা এখানে নিলাম, নিয়ে এখান থেকে এটা কাট করলাম, কাট করে যে ছেদবিন্দু হবে এটা আমরা যোগ করব, এটা আমরা বর্ধিত করব, ঠিক আছে, বাড়িয়ে দিয়েছি। এবারে বলেছে দেখো এখানে যদি সি হয় তাহলে এখানে হবে এ, এখানে হবে বি, এ বি সি, এভাবে ঘুরে, তাহলে আবার সি আর এদিকে আছে বি, তাহলে আবার বলেছে বিসির দৈর্ঘ্য কত, 8 সেমি। তাহলে আমি এখান থেকে 8 সেমি কেটে নিই, একটা দেখো 8 সেমি এখানে নিলাম, স্কেল দ্বারা নিলাম, কিংবা যদি আবার কেউ কম্পাসের সাহায্যে করতে যাও অন্য জায়গায় রেখা টেনে তাও হবে। এই যে 8 সেমি হলো, বা কেউ যদি এরকম লিখে দাও যে এখানে একটা বিন্দু, এখানে বিন্দু দিয়ে বিসি 8 সেন্টিমিটার দিয়ে এখানে কম্পাসের সাহায্যে কেউ যদি করো তাও একই প্রসেস, একই রকমই উত্তর হবে। যে কোনো একটা প্রসেসই করলে হবে। টাইম যদি না থাকে তাহলে এই কাজ করবে না, তোমরা চাঁদায় ডিরেক্টলি নেবে। কীভাবে নেবে আমি দিচ্ছি তোমাদের। দেখো এই ছেদবিন্দু মিলেছে না, এখানে যে পয়েন্ট নিয়েছিলাম। আচ্ছা, এবার চাঁদায় দেখো তো এটা একটা বড় চাঁদা, তোমাদের রয়েছে অর্ধেকটা, ওপরেরটা কিংবা কারোর নিচে ওপরেরটাই রয়েছে, ঠিক আছে। এই যে 90 ডিগ্রি এটা দেখো, এখানে দেখো 45 ডিগ্রি। আচ্ছা, এ পার দিয়ে দেখাচ্ছি 180, 160, 100, এই দেখো 10 মানে এই রেখা 20, 30, 40, এই যে 40, 40 40, আবার এখানে দেখো 45, 40 আর 50-এর মাঝে রয়েছে কি, এটা 45। তো এই 45-এর এখানে এই যে বিন্দুটা রয়েছে, এই বিন্দু এখানে বসাবে, এখানে মিট করবে, এই যে কাট পয়েন্ট এই বিন্দুতে মেলাবে। আবার এই যে রেখাটা, এই রেখাটার সঙ্গে রেখা মেলালে এবারে 45 ডিগ্রি কোথায়,
এবার দেখো মিলে গেছে, ঠিক আছে। এবার 45 ডিগ্রি মিললো, 45 ডিগ্রি মেলার পরে তোমাদের কাজ কী হবে, এবার 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে এই সোজা এই রেখার সঙ্গে মেলাতে হবে, এখানে এখানে মেলাতে হবে। কীভাবে মেলাবো সেটা পরে জানবো। যে এখন আমাদের 90 ডিগ্রি কাজ নেই, এখন আমাদের সি বিন্দুতে বসিয়ে এখানে 45 ডিগ্রি করেছি। এখানে যদি বিন্দু না পাই, এই মিড পয়েন্টটাকে, এই পয়েন্টটাকে কার সঙ্গে কোথায় বসাবো, তাহলে এখানে আমি এখন 90 ডিগ্রি টানতে পারবো না, তাই বলেছি পরে টানবো। যে এখানে এসি বিসি আমরা 8 সেমি পেয়ে গেছি, তাহলে বির মান এখানে লিখো, বির মান এখানে কত, এটা 8 সেমি। এবারে দেখো কোশ্চেন যদি আমরা 90 ডিগ্রি এখানে টানতে পারি, কোনটা, এখানে 90 ডিগ্রি টানলে এদিকে চলে যাবে, এখানে টানলে এদিকে চলে যাবে, আমরা তো ফিক্সড পয়েন্ট করতে পারবো না। তাহলে আমাদের কোশ্চেনে বলে দিয়েছে এটা হবে, এখানে যে কোনটা হবে সেটা হবে 90 ডিগ্রি, আবার এই কোনটা হচ্ছে 45 ডিগ্রি। একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। একটা যদি কোণ এ ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, আবার কোণ যদি 45 ডিগ্রি হয়, তাহলে কোণ সি সমান কত, 180 মাইনাস 45 আর 90 যোগ করলে 5, আর 5 4 13, 135 ডিগ্রি। তার বিয়োগ করো, দেখো 45 ডিগ্রি হবে। তাহলে অন্য কোণটার মান, বি কোণের মানও পাচ্ছি 45 ডিগ্রি। তাহলে এদিক থেকে 45 ডিগ্রি আমরা কোণ করতে পারি। তাহলে এইভাবে যদি নেই, যে প্রথমে আগের মতনই 45 ডিগ্রি, এটা আমাদের দেখো ভূমি, এই কোণটা পাচ্ছি কি, এটা আমাদের ভূমি হিসাবে ধরো, ঠিক আছে। এবারে এই মানটা নাও, এখানে একটা কাট করো, এখানে 90 ডিগ্রির কোনো কাজ নেই, কিন্তু তোমরা 90 ডিগ্রি আঁকতে হবে, ঠিক আছে। এই কোণ করেছি, কেন আঁকতে হবে সেটা দেখতে পাবে, তোমরা বুঝতেই পারবে। যে এইখান থেকে এবার 45 ডিগ্রি, যে আগের মতনই 45 ডিগ্রি আঁকলাম, এই যে ছেদ বিন্দু পেয়েছি, এই যে ছেদ বিন্দুটা, এটা এখান থেকে যোগ করে দাও, এই ছেদ বিন্দু আর এইটা তোমরা যোগ করে দাও, তখন এখানে কি বিন্দু পেলাম, এ বিন্দু পেলাম। তাহলে দেখো এবার কোণটা, এ কোণটা হলো কত, 90 ডিগ্রি, এ কোণ হলো 90 ডিগ্রি, এটা হলো 45 ডিগ্রি, এটা হলো 45 ডিগ্রি। এবারে দেখো যে এখানে আমি 90 ডিগ্রি হয়েছে কিনা সেটা যাচাই করব। তার জন্য দেখো এই প্রথমে এই বৃত্তচাপটার মান নিলাম, এই বিন্দুতে বসিয়ে বৃত্তচাপটা অঙ্কন করলাম। এবারে দেখো এখান থেকে এই 90 ডিগ্রির মানটা নিলাম, নিয়ে এখানে মানটা বসালাম, বসিয়ে দেখলাম যে মিলে গেছে। তাহলে আমাদের কোশ্চেন ঠিক আছে, উত্তর ঠিক আছে। তাহলে প্রথমে এই 45 ডিগ্রি একটা রেখা টানলাম, এখানে সি বিন্দু নিলাম, এখান থেকে এটা রেখা 45 ডিগ্রি করে এই রেখাটা টানলাম। এই 45 ডিগ্রির সঙ্গে আবার দেখো যে বি বিন্দু, এখানে বি বিন্দু থেকে সি এটা টেনেছি, আবার এটার থেকে 90 ডিগ্রি হয়েছে কিনা যাচাই করে নিলাম। তাহলে পুরো কাজ শেষ হয়ে গেল। তাহলে এই আমাদের এ বি সি ত্রিভুজ পেয়ে গেলাম, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। তোমাদের শুধুমাত্র এই কোশ্চেন নয়, অন্য ক্লাসেরও আমি তোমাদের এই টিউশনের কোশ্চেনের অ্যান্সার করে দিয়েছি। তো তোমাদের কোনো কোশ্চেন থাকে, যেমন যে স্কুলে থেকে বিভিন্ন কোশ্চেনগুলো দিচ্ছে, সেখান থেকে তোমাদের যেগুলো সমস্যা হবে তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাবে। সেখান থেকে আমি তোমাদের 10-5 জন প্রশ্ন করলে সেই প্রশ্নগুলোকে আমি সলভ করে তোমাদের ভিডিওর মাধ্যমে দেবো। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর কিন্তু তোমরা কমেন্ট বক্সে তোমাদের নিজের কোশ্চেনগুলো পাঠাবে, ঠিক আছে। কারণ আমি তোমাদের কোশ্চেনগুলো সলভ করে দিচ্ছি, তোমরা আমাদের সঙ্গে না থাকলে একটা বড় প্ল্যাটফর্ম তৈরি হবে না। এখানে আমি অনেকগুলো স্টুডেন্টকে একসঙ্গে আনতে চাই, যা হলে তাদের বিভিন্ন প্রবলেমগুলো সলভ করতে পারি, ঠিক আছে। তো ধন্যবাদ।